আজকের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাসের একটা ভাগ অর্থাৎ দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে দ্বন্দ্ব সমাসটা কি, দ্বন্দ্ব সমাস কাকে বলে বা এই বিষয়টা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তোমরা সহজেই এইভাবে বুঝবে, দেখো আমি যেভাবে বলছি তোমরা এটা সহজেই বুঝে যাবে। অর্থাৎ আমাদেরকে বিভিন্ন উপায় বুঝতে হবে যে দ্বন্দ্ব সমাসটা কিরকম বিভিন্নভাবে বুঝতে হবে। যেমন দেখো, সমাসবদ্ধ শব্দটাকে দেখলে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা দ্বন্দ্ব সমাস, বা দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করার কি নিয়ম সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। তো তোমরা প্রথম থেকে দেখো, শেষ পর্যন্ত ক্লাসটা ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে। দ্বন্দ্ব সমাসে প্রথম কথা মনে রাখবে যে দ্বন্দ্ব সমাসে দুটো পদেরই প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসে শুধু দুটো পদ নয়, সমসমান যে পদগুলো থাকে, কারণ অনেকগুলো পদ নিয়েও হয়, সেটা বহুপদময় দ্বন্দ্ব সমাস বলে। সমসমান যে পদগুলো থাকে সেটা প্রত্যেকটা পদেরই প্রাধান্য থাকে, প্রত্যেকটা পদের অর্থই প্রাধান্য থাকে। বিভিন্ন পদের দেখো, বিভিন্ন সমাসে বিভিন্ন পদের প্রাধান্য থাকে। তো এই ক্ষেত্রে মনে রাখবে যে দ্বন্দ্ব সমাসে দুটো পদেরই প্রাধান্য, দুটো পদের বা সমসমান প্রত্যেকটা পদেরই অর্থ প্রাধান্য থাকে, এটা মনে রাখবে। কারণ তৎপুরুষ সমাসে যেমন দেখো পরপদের প্রাধান্য, কর্মধারয় সমাসে পরপদের প্রাধান্য, সেটা আমি পরে আরও একটা অন্য ক্লাসে আলোচনা করব যে কোন সমাসে কোন পদের প্রাধান্য। যদি দ্বন্দ্ব সমাসের পরে কি মনে রাখবে যে দ্বন্দ্ব সমাসে দুটো পদেরই প্রাধান্য। ঠিক আছে, তো প্রথমে জেনে নাও দ্বন্দ্ব সমাস কাকে বলে। এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, এটা খেয়াল রাখবে। প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সমাসের অর্থ খুব গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কি? মিলন, এটা মনে রাখবে। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। সংজ্ঞাটা দেখে নাও, যে সমাসে সমসমান প্রতিটি পদের অর্থ সমানভাবে বোঝায়। অর্থাৎ প্রত্যেকটা পদেরই গুরুত্ব আছে, প্রতিটি পদের অর্থ সমানভাবে বোঝায়, তাই হচ্ছে দ্বন্দ্ব সমাস, তাই হলো দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাসে সমসমান প্রতিটি পদের অর্থ সমানভাবে বোঝায়, অর্থাৎ প্রতিটা পদেরই গুরুত্ব থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। এটা মনে রাখবে, কারণ সব সমাসে কিন্তু সব পদের প্রাধান্য থাকে না। এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, এটা মনে রাখবে। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, কারণ বিভিন্ন সমাসের অর্থ কিন্তু পরীক্ষায় খুব পড়ে, তাই দ্বন্দ্ব সমাসের অর্থ কি মনে রাখবে? মিলন। এরপর আমরা চলে যাব যে দ্বন্দ্ব সমাসটা তোমরা সহজেই দেখলেই বুঝতে পারবে কি করে। সমাসবদ্ধ শব্দটা দেখলেই দেখো দ্বন্দ্ব সমাস বুঝতে পারবে। কিভাবে পারবে? মনে রাখবে, সমাসবদ্ধ শব্দতে, অধিকাংশ সমাসবদ্ধ শব্দতে কি থাকে? দু একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে। সমাসবদ্ধ শব্দতে মাঝে হাইফেন চিহ্ন থাকবে, মাঝে হাইফেন চিহ্ন থাকবে, এটা খেয়াল রাখবে। যেমন দেখো, দুধ ভাত, দুধ হাইফেন ভাত, এইভাবে সমাসবদ্ধ শব্দটা থাকবে। সমাসবদ্ধ শব্দটা কিভাবে থাকবে? দুধ হাইফেন ভাত। হয়তো নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মাঝে হাইফেন চিহ্ন থাকে। হয়তো কিছু শব্দ ব্যতিক্রম থাকতেই পারে, সেটাও আমি বলে দেবো, সেটা কিভাবে বুঝবে দেখো, সেটার জন্যও বুঝতে পারবে। মাঝে হাইফেন চিহ্ন থাকবে, সমাসবদ্ধ শব্দের মাঝে হাইফেন চিহ্ন থাকবে। এছাড়াও আবার কিভাবে বুঝবে দেখো, আরও একটা নিয়ম আছে যে সমাসবদ্ধ যে শব্দগুলো পদটা আছে, সেই শব্দগুলো কি কি থাকবে দেখো। সমাসবদ্ধ পদের শব্দগুলো কি পদের? সমাসবদ্ধ পদের শব্দটি কি কি হবে দেখো, এটা মনে রাখবে। শব্দগুলো কি কি হবে, অর্থাৎ যদি হাইফেন চিহ্ন না থাকে তখন কিভাবে বুঝবে? তখন বোঝার উপায় হচ্ছে যে শব্দগুলো হয় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। দুটো যে পদ থাকবে, দুটো যে শব্দ থাকবে, সমাসবদ্ধ শব্দটা যে শব্দগুলো থাকবে, সেখানে সমসমান পদগুলোর যে সমসমান পদগুলো নিয়ে সমাসবদ্ধ শব্দটা গঠিত হবে, সেই সমসমান পদগুলোর মধ্যে কি কি হবে দেখো, যে হয় দুটো পদে বিশেষ্য হবে, না হলে বিশেষণ হবে, না হলে সর্বনাম হবে, না হলে ক্রিয়া হবে। তাহলে পদের ক্ষেত্রে কি কি মনে রাখবে? যে পদগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। কি কি মনে রাখবে? পদের শব্দটি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম,
ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে দেখো সমাসবদ্ধ যে পদগুলো বলেছি, সমাসবদ্ধ শব্দের যে পদগুলো নিয়ে গঠিত হবে সেই পদগুলো কি কি হবে বলেছি দেখো, হয় বিশেষ্য হবে, বিশেষণ হবে, সর্বনাম হবে, না হলে ক্রিয়াপদ হবে। এই পদগুলো নিয়ে এটা গঠিত হয়েছে। যেমন দেখো দুধ ভাত, দুধ ভাত দুটো পদেই দেখো বিশেষ্য পদ, দুটো পদেই বিশেষ্য পদ। এইভাবে তোমাদেরকে বুঝতে হবে। আর না হলে যদি মাঝে হাইপেন চিহ্ন থাকে তাহলে তো সহজেই বুঝে যাবে। এছাড়াও এইগুলো ছাড়াও আর কি থাকে, সমার্থক শব্দ থাকবে, অর্থাৎ একটা শব্দ আর একটা শব্দের সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ, সমার্থক, প্রায় সমার্থক, বা কি হবে সমার্থক, প্রায় সমার্থক, না হলে বিপরীতার্থক। সমার্থক, প্রায় সমার্থক, না হলে বিপরীতার্থক শব্দ হবে। সমাসবদ্ধ শব্দ যে পদগুলোকে নিয়ে গঠিত সেগুলো কি কি হয়, হয় বিশেষ্য পদ হবে, না হলে বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এইভাবে মুখস্থ করবে। কি কিভাবে, বিশেষ্য থেকে একদম ক্রিয়া পর্যন্ত মুখস্থ করবে। চারটি পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এইভাবে মুখস্থ করবে। এছাড়াও যদি পদগুলো না থাকে তখন কি থাকবে, সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ, না হলে বিপরীতার্থক শব্দ। কোনগুলো থাকবে, এই যে সমাসবদ্ধ শব্দটা, সমাসবদ্ধ শব্দটা যদি মাঝে হাইপেন চিহ্ন না থাকে তখন এই উপায়টা অবলম্বন করে তোমরা দ্বন্দ্ব সমাসটা বুঝতে পারবে। এরপর আমি আলোচনা করছি। দেখো এটা প্রতিটা পদ নিয়ে আমি আলোচনা, কি কিভাবে বিশেষ্য পদ নিয়ে গঠিত হবে, কি কিভাবে বিশেষণ পদ নিয়ে গঠিত হবে, আমি সব আলোচনা করে দেবো। এরপর দেখো ব্যাস বাক্য করার নিয়ম। এরপর হচ্ছে ব্যাস বাক্য করার নিয়ম। ব্যাস বাক্যের নিয়ম অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের কি নিয়ম, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের নিয়ম কি, মাঝে, শব্দের মাঝে অর্থাৎ দুটো পদের মাঝে, দুটো পদের মাঝে ও এবং আর, ও এবং আর এই সমস্ত সংযোগমূলক অব্যয় দিতে হবে। এগুলোকে কি বলে, সংযোগমূলক অব্যয়, সংযোগমূলক অব্যয়। দ্বন্দ্ব সমাস করার জন্য ব্যাস বাক্য করার সময় কি করতে হবে, দুটো পদের মাঝে ও এবং আর এই সমস্ত সংযোগমূলক অব্যয় দিতে হবে। ও এবং আর এই সমস্ত সংযোগমূলক অব্যয়, ঠিক আছে। তো এইগুলো কি হচ্ছে, এইগুলোকে একটা একটা সংযোগমূলক অব্যয় বলে। এইগুলো দিয়ে যুক্ত করা হয় বলে এই জন্য দ্বন্দ্ব সমাসকে, দ্বন্দ্ব সমাসের অন্য নাম কি, সংযোগমূলক দ্বন্দ্ব বলে, সংযোগমূলক দ্বন্দ্ব বলে। কেন বলে সংযোগমূলক দ্বন্দ্ব কেন বলে দ্বন্দ্ব সমাসকে, কারণ দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করার সময় কি করতে হয়, ও এবং আর প্রভৃতি সংযোগমূলক অব্যয়ের দ্বারা এই দ্বন্দ্ব সমাসটা, ব্যাস বাক্যটা করতে হয়। এই জন্য এর নাম হচ্ছে সংযোগমূলক দ্বন্দ্ব। তো এরপর আমরা দেখব যে ব্যাস বাক্যটা, দেখো আমি কি কি বলেছি, যে ব্যাস বাক্য নয়, সমাসবদ্ধ শব্দ কি কি পদ নিয়ে গঠিত হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বা সমার্থক, প্রায় সমার্থক এবং বিপরীতার্থক এই শব্দগুলো নিয়ে যে গঠিত হয়, এগুলো আমরা একটা একটা আলোচনা করব। এরপর দেখো দুটো পদ বিশেষ্য পদ, দুটো বিশেষ্য পদ নিয়ে যে সমাসবদ্ধ শব্দটা গঠিত হয় দ্বন্দ্ব সমাসে, দুটো বিশেষ্য পদ নিয়ে আমি হেডিং করছি। দেখো বিশেষ্য পদ, আমি বলেছি পদ নিয়ে গঠিত হবে দুটো বিশেষ্য পদ, অর্থাৎ দুটো, মনে রাখবে এখানে যে সমাসবদ্ধ শব্দটা, বিশেষ্য পদটা এইভাবে বুঝবে যে দুটো পদেই বিশেষ্য পদ থাকবে, বা যদি বেশি থাকে সমসমান পদগুলো নিয়েই তো সমাসবদ্ধ শব্দ গঠিত হয়। তো এই ক্ষেত্রে কি মনে রাখবে যে পদগুলো সবেই বিশেষ্য পদ হবে, পদগুলো বিশেষ্য হবে, এটা খেয়াল রাখবে। তাহলে আমি একটা উদাহরণ লিখছি, যেমন ধরো ভীমার্জুন, ভীমার্জুন, এইখানে এই শব্দটাই দেখো মাঝে কিন্তু হাইফেন চিহ্ন নেই। ভীমার্জুন সন্ধি বিচ্ছেদ কি হবে, দেখো সরি সন্ধি বিচ্ছেদ নয়, এখানে সমাস কি হবে, ভীম ও অর্জুন, ভীম ও অর্জুন কি হবে, দেখো সমাস কি হবে, দ্বন্দ্ব সমাস ভীম ও অর্জুন, কারণ দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করার সময় মাঝে ও দিতে হবে। আর এইখানে দেখো যদি হাইফেন চিহ্ন না থাকে বলেছি, তখন কি করে বুঝবে যে দুটো পদেই যদি বিশেষ্য পদ হয়, দুটো পদেই দেখো ভীম আর অর্জুন, এখানে দুটো পদ আছে, কি কি ভীম আর অর্জুন, দুটো পদেই বিশেষ্য পদ হচ্ছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এইখানে একটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে,
এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে এখানে দেখো দুটো পদ আমি বলেছি বিশেষ্য পদ, কিন্তু আরো একটা সমাসে দুটো পদ বিশেষ্য পদ থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করে বুঝবে সেটা বোঝার উপায় হলো দেখো কর্মধারয় সমাসেও কিন্তু দুটো পদ বিশেষ্য থাকে, না হলে দুটো পদ বিশেষণ থাকে, এইভাবে কিন্তু হয়, না হলে একটা বিশেষণ একটা বিশেষ্য পদ থাকে। তো যাই হোক কর্মধারয় সমাসেও খেয়াল রাখবে দুটো পদ বিশেষ্য পদ হয়, সেই ক্ষেত্রে কি করে বুঝবে, সেই ক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাসে যে দুটো পদ বিশেষ্য পদ হচ্ছে সেই দুটো পদের দ্বারা দুটো আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, দুটো আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হবে, দুটো একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, খেয়াল রাখবে। যেমন দেখো আমি একটা উদাহরণ লিখছি, দেখো দুধ ভাত, যেটা আগে উদাহরণটা দিয়েছিলাম দুধ ভাত, তাহলে দেখো দুটোই বিশেষ্য পদ এবং মাঝে হাইফেন চিহ্ন আছে, আর যদি হাইফেন চিহ্ন নাও থাকে তখন বুঝে যাবে যে দুধ ভাত দুটোই বিশেষ্য পদ। তো এইখানে দেখো যদি আমি এটা দ্বন্দ্ব সমাস করি, দ্বন্দ্ব সমাস করলে কি হবে বলেছি দেখো দুটো পদেরই অর্থ সমানভাবে বুঝে, দুটো পদেরই সমানভাবে অর্থ বোঝাবে এবং দুটো পদের দ্বারা কি হবে আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। দ্বন্দ্ব সমাসে কি মনে রাখবে, আলাদা ব্যক্তি বা বস্তু, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। এই দুটো পদ বিশেষ্য হলেও কি হবে আলাদা ব্যক্তি বা বস্তু। কিন্তু আরেকটা কোন সমাসে দুটো পদে বিশেষ্য বিশেষণ বললাম, কর্মধারয় সমাসে। সেখানে কি হয় বললাম, কর্মধারয় সমাসে কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এটা খেয়াল রাখো। দুধ ও ভাত, এটা ব্যাস বাক্য করলে কি হবে দেখো দুধ ও ভাত, দেখো দুধ আলাদা ভাত আলাদা, কিন্তু এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর এটাকে যদি আমি কর্মধারয় সমাস করি তাহলে কি হবে দুধ মিশ্রিত ভাত, কর্মধারয় সমাস করলে কি হবে দুধ মিশ্রিত ভাত। দেখো তখন কি হয়ে যাচ্ছে দুধ ভাত কি হয়ে যাবে দুধ মিশ্রিত ভাত, দেখো দুধটার সঙ্গেই ভাতটা মিশে আছে, তাহলে দেখো একই বস্তুকে বোঝাচ্ছে, দুধটার সঙ্গে দেখো ভাতটা মিশে আছে, অর্থাৎ দুধ ভাত যে খায় অনেকে দেখবে দুধ ভাত খায়, এখানে দেখো দুধ আর ভাত মিশে আছে, এটা কিন্তু আলাদা বস্তুকে বোঝাচ্ছে না। কিন্তু যখন আমি দুধ ও ভাত লিখেছি তখন দেখো দুধকেও আলাদা বোঝাচ্ছে ভাতকেও আলাদা বোঝাচ্ছে, বোঝা গেল? তাহলে মনে রাখবে কি দুটো পদ বিশেষ্য কর্মধারয় সমাসেও হয়, কিন্তু কর্মধারয় সমাসে কি হয় আলাদা আলাদা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিন্তু দ্বন্দ্ব সমাসে কি হয় আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এছাড়াও আরো উদাহরণ আছে, যেমন ধরো রামকৃষ্ণ, রামকৃষ্ণ কি হবে দ্বন্দ্ব সমাস হলে রাম ও কৃষ্ণ, আমি বলেছি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আর যদি কর্মধারয় সমাস হতো কি হবে যিনি রাম তিনি কৃষ্ণ, অর্থাৎ একই ব্যক্তিকে বোঝাবে। এইভাবে খেয়াল রাখবে কর্মধারয়তে কি হবে একই ব্যক্তি বা বস্তু, এটা কর্মধারয় ক্ষেত্রে মনে রাখবে একই ব্যক্তি বা বস্তু, এটা কোন ক্ষেত্রে বোঝায় কর্মধারয়, কর্মধারয়, আর এটা দ্বন্দ্ব, দ্বন্দ্বর ক্ষেত্রে আলাদা আলাদা ব্যক্তি আর একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় কর্মধারয় সমাসের ক্ষেত্রে। 2 নম্বর নিয়ম, 2 নম্বর দেখো বিশেষণ পদ, অর্থাৎ দুটো পদেই বিশেষণ হবে, দুটো পদেই বিশেষণ হবে। তো বিশেষণ কি, বিশেষণটা একটু জেনে নাও। বিশেষণটা সহজে কি করে বুঝবে না, বিশেষ্যটাকে কেমন দিয়ে প্রশ্ন করবে, বিশেষ্যটাকে কেমন দিয়ে প্রশ্ন, তাহলে দেখো বিশেষণটা মোটামুটি পেয়ে যাবে। যেমন ধরো টক ফল, ফলটা কেমন টক ফল, গরম জল, জলটা কেমন গরম, তাহলে বিশেষ্যকে কেমন দিয়ে প্রশ্ন করলেই তুমি যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে বিশেষণ পদ। বা যদি এটাও না বুঝতে পারো তখন কি মনে রাখবে যে বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এইগুলো বোঝায়, সেটাই হচ্ছে বিশেষণ পদ। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এইগুলো সেটাই হচ্ছে বিশেষণ। তাহলে দুটো পদেই বিশেষণ হবে। আমি লিখলাম দেখো কাঁচা, কাঁচা মিঠা, কাঁচা মিঠা। তো কাঁচা মিঠা আমি যদি দ্বন্দ্ব সমাস করি কি বলেছি, মনে রাখবে কর্মধারয় সমাসেও কিন্তু দুটো পদেই বিশেষণ হয়, কর্মধারয় সমাসের ক্ষেত্রেও দুটো পদ বিশেষণ হয়। তো সেখানে কর্মধারয় হলে কি হবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, কিন্তু দ্বন্দ্ব সমাসে কি হয় আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, খেয়াল রাখবে। তো কাঁচা মিঠা, কাঁচা মিঠা কি হবে কাঁচা ও মিঠা, কাঁচা ও মিঠা অর্থাৎ কি বোঝাচ্ছে কাঁচাকেও বোঝাচ্ছে মিঠাকেও বোঝাচ্ছে, মানে কাঁচা মিঠা অর্থাৎ দুটো ফল, কাঁচা মিঠা দুটো ফল আছে, কাঁচাও আছে মিঠাও ফল আছে। মনে করো এক জায়গায় অনেক ফল আছে, সেখানে কাঁচা এবং মিঠা অর্থাৎ মিষ্টি ফল মিশ্রণ হয়ে আছে, তো
সেখানে কি বলবে কাঁচা মিঠা ফল, অর্থাৎ কাঁচা মিঠা মিশ্রণ হয়ে আছে, তখন কি বলবে কাঁচা ও মিঠা। কিন্তু খেয়াল রাখবে, দেখবে আম আছে, কাঁচা মিঠা আম আছে, তখন কি বলবে কাঁচা মিঠা, অর্থাৎ কাঁচা আছে কিন্তু মিঠা লাগছে, মানে মিষ্টি লাগছে, তখন কি বলতে হবে কাঁচা অথচ মিঠা। এটা খেয়াল রাখবে। তখন কি বলবে, এটা হচ্ছে দ্বন্দ্ব। আর কাঁচা মিঠা আমরা যখন কর্মধারয় করব তখন কি করবে কাঁচা অথচ মিঠা। তখন দেখো একটা জিনিসকে বোঝাচ্ছে, যেটা কাঁচা থাকেও মিঠা হয়, তখন দেখো একটা জিনিসকে বোঝাচ্ছে। একই ব্যক্তি বা বস্তু বোঝা গেলে যদি একটাকে বোঝায় তখন কর্মধারয় সমাস হবে। এরকম কিছু কিছু সমাস আছে যেটা দুটোর ক্ষেত্রেই হবে। তো সেটা তোমরা বুঝে যাবে যে কিভাবে করবে। এটা বুঝে গেলে দেখো কিভাবে করবে, যে কোনো একটা করলেই হচ্ছে। এইগুলো যদি পরীক্ষায় পড়ে তো যে কোনো একটা, সবগুলো তো করা যাবে না, যে কোনো একটা করলেই হবে। মানে সব সমাসের কিন্তু এইভাবে দুটো করতে পারবে না। তো এই ক্ষেত্রে মনে রাখবে দুটো, আমি কেন বললাম, কারণ এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কর্মধারয় সমাসেও তো দুটো পদ বিশেষ্য বা দুটো পদ বিশেষণ থাকে, সেই ক্ষেত্রে তোমরা বুঝবে কিভাবে, আমি বলে দিলাম, এইভাবে মনে রাখবে। এরপর দুটো পদে দেখো সর্বনাম পদ, এরপর হচ্ছে সর্বনাম পদ, অর্থাৎ পদগুলো কি থাকবে সর্বনাম পদ হবে। যেমন আমরা, আমি ও তুমি, আমরা কি নিয়ে গঠিত হয় আমি ও তুমি, আমরা হচ্ছে আমি ও তুমি, সেটা হচ্ছে আমরা, আমি ও তুমি। এখানে দেখো আমরা হচ্ছে সর্বনাম পদ, আমি ও তুমিও হচ্ছে সর্বনাম পদ, আমি ও তুমি নিয়ে গঠিত। তোমরা, আমি তুমি ও সে, তোমরা, আমি, তুমি ও সে, অর্থাৎ যে যে পদগুলো নিয়ে গঠিত হয়, যে সমস্যমান পদগুলো নিয়ে গঠিত হয় সমাসবদ্ধ শব্দটা, সেই সমস্যমান পদগুলোর প্রতিটাই হবে সর্বনাম পদ, বা সমাসবদ্ধ শব্দটাও হচ্ছে সর্বনাম পদ। দেখো সমাসবদ্ধ শব্দ সর্বনাম পদ। এরপর হচ্ছে দেখো চারে হচ্ছে ক্রিয়াপদ। আমি বলেছি চারটি পদ তোমরা মনে রাখবে। চারে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ অর্থাৎ সমাসবদ্ধ শব্দটা কি হবে ক্রিয়াপদ নিয়ে গঠিত হবে। সমাসবদ্ধ শব্দটা ক্রিয়াপদ নিয়ে গঠিত হবে। যেমন ধরো নাচ গান, নাচ গান, এরকম হাইফেন চিহ্ন দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে, দেখো এখানে দেওয়া নেই, এখানেও দেওয়া নেই, তখন তোমরা কিভাবে বুঝে নেবে যে এইগুলো হচ্ছে সর্বনাম পদ। চারটি পদের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস হবে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদ। এই পদগুলো নিয়ে এই সমাসবদ্ধ শব্দটা গঠিত হয়। তো যদি অন্য পদে, অন্য সমাসের ক্ষেত্রে কিভাবে পার্থক্য করবে, কারণ অন্য সমাসও তো বিশেষ্য বিশেষণ নিয়ে গঠিত হয়, সেই ক্ষেত্রে এইভাবে পার্থক্য করবে। আমি যে আগের নিয়মটা বললাম সেই নিয়মটা খেয়াল রাখবে। নাচ গান কি হবে, নাচ ও গান, দেখো দুটোই ক্রিয়াপদ, নাচ ও গান দুটোই ক্রিয়াপদ। তারপরে হাসি খেলি, হাসি খেলি, হাসি ও খেলি দুটোই ক্রিয়াপদ। তো এইভাবে করতে হবে। দ্বন্দ্ব সমাস কিভাবে করবে, মাঝে ও দিয়ে করবে। আর দেখো দুটো পদেই ক্রিয়াপদ আছে, হাসি ও খেলে। এইটা হচ্ছে পদের দ্বন্দ্ব সমাস। এরপর হচ্ছে পদের পরে আমরা চলে যাব সমার্থক, প্রায় সমার্থক বা বিপরীতার্থক যে দ্বন্দ্বটা রয়েছে। এরপর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। দেখো অর্থাৎ দুটো পদেই হচ্ছে সমার্থক শব্দ থাকবে। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ লিখো। তখন কি ভাববে যে একটা, যে দুটো পদ নিয়ে গঠিত হয়, যে পদগুলো নিয়ে সমাসবদ্ধ শব্দটা গঠিত হয়, সেটা কি জানবে যে একে অপরের সমার্থক শব্দ, একে অপরের সমার্থক শব্দ। এটা খেয়াল রাখবে। সমার্থক দ্বন্দ্ব কি হবে, একে অপরের সমার্থক শব্দ। যেমন দিন দরিদ্র, দিন দরিদ্র কি হবে, দিন ও দরিদ্র। দেখো মাঝে হাইফেন চিহ্ন আছে, তো দিন ও দরিদ্র। আবার দিন ও দরিদ্র একে অপরের সমার্থক শব্দ। দিন মানে হচ্ছে দরিদ্র, দয় দীর্ঘই দন্তন্য, দয় হস্যই দন্তন্য হলে দিবস হতো। একটার সমার্থক শব্দ দরিদ্র, তাহলে দিন ও দরিদ্র। এছাড়াও দেখো লোকজন, এছাড়াও হচ্ছে লোকজন, লোকজন কি হবে, লোক ও জন, লোকজন, লোক ও জন। একটা আর একটা দেখো সমার্থক শব্দ। যেমন দিনের সমার্থক শব্দ দিন ও দরিদ্র, দেখো দুটো শব্দ আছে, দুটো শব্দ নিয়ে গঠিত। এখানে কি কি হচ্ছে, একটা আর একটা সমার্থক শব্দ বলেছি, দিন ও দরিদ্র। লোক ও জন, লোকজন, দেখো একটা আর একটা সমার্থক শব্দ। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হয় যে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও।
তো এইভাবে করবে। আর একটা জিনিস কি মনে রাখবে, যে এই যে সমার্থক দ্বন্দ্ব, এই সমার্থক দ্বন্দ্বগুলো কি বোঝা যায় না, একেই কোনো ব্যক্তিকে বোঝাবে, একেই কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই ক্ষেত্রে এইগুলো মনে রাখবে। দুইটি শব্দ একই অর্থ প্রকাশ করবে, দুইটি শব্দ একই অর্থ প্রকাশ করবে, দুইটি শব্দ একই অর্থ প্রকাশ করবে, দুইটি শব্দ একই অর্থ প্রকাশ করবে। কি মনে রাখবে, যে দুটো শব্দ নিয়ে গঠিত হয় সেই দুটো শব্দ একই অর্থ প্রকাশ করবে। যেমন লোকজন, দেখো জন মানেও লোক, আবার লোক মানেও জন, একই অর্থ প্রকাশ করছে। দিনও যা দরিদ্রতা, একই অর্থ প্রকাশ করছে। তো এই ক্ষেত্রে কি মনে রাখবে, সমার্থক দ্বন্দ্ব বোঝার সহজ উপায় হচ্ছে দুইটি শব্দ একই অর্থ প্রকাশ করে, এটা খেয়াল রাখবে। তারপরে দেখো 6 হচ্ছে প্রায় সমার্থক। প্রায় সমার্থক, প্রায় সমার্থক মানে কি, প্রায় সমার্থকে কি হয়, অনুরূপ কোনো বস্তুর সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ সেই রকমই কোনো বস্তুর সমষ্টিকে বোঝাবে। যেমন দেখো জামা কাপড় কিছু নেই, জামা কাপড় কিছু নেই, তার মানে কি বোঝাচ্ছে, অনুরূপ বস্তুর সমষ্টি, অর্থাৎ তার কিচ্ছু নেই, কোনো জামা কাপড় কিছু নেই, এটা বোঝাচ্ছে। যেমন উদাহরণ দিলে আরো বোঝাবে, দেখো এটার দ্বারা কি মনে রাখবে, এগুলির দ্বারা অনুরূপ বস্তুর সমষ্টি বোঝাবে, অর্থাৎ ওটার মতোই কোনো বস্তুর সমষ্টি বোঝাবে, অনুরূপ বস্তুর সমষ্টি বোঝায়। যেমন দেখো উদাহরণ দেখো, ঔষধপত্র, ঔষধপত্র অর্থাৎ দেখো অনেক ওষুধকে বোঝাচ্ছে, ঔষধ ও পত্র, এটা সন্ধি কি হবে, ঔষধ, সন্ধি নয় সমাস, ঔষধ ও পত্র, তাহলে কি হবে দেখো, ঔষধ ও পত্র, এটার মানে কি বোঝাচ্ছে, যে অনেক ওষুধকে বোঝাচ্ছে। ভাত কাপড়, ভাত কাপড় কি হবে, ভাত ও কাপড়, এগুলো হচ্ছে প্রায় সমার্থক। প্রায় সমার্থকে কি বোঝাচ্ছে, এইটা খেয়াল রাখবে যে এগুলোর দ্বারা অনুরূপ বস্তুর সমষ্টিকে বোঝায়, এগুলোর দ্বারা কি বোঝায়, অনুরূপ বস্তুর সমষ্টিকে বোঝায়, অর্থাৎ ওইটার মতো করে অন্য কোনো বস্তুর সমষ্টিকে বোঝাবে, ওইটার মতোই। যেমন ঔষধপত্র, ঔষধপত্র এগুলো কি হয়, এই ক্ষেত্রে ঔষধপত্র এইটার দ্বারা কি হচ্ছে, ঔষধপত্র মানে অনেক ঔষধকে বোঝাচ্ছে, দেখো, বা ওই ঔষধের মতো করে আরো কিছুকে বোঝাচ্ছে, ঔষধের মতো করে আরো কিছু সমষ্টি বোঝাচ্ছে, সেইখানে অনেকটা সমষ্টিকে বোঝাচ্ছে, অর্থাৎ অনেক জিনিসপত্রকে বোঝাচ্ছে। ভাত কাপড়, ভাত ও কাপড়, ভাত কাপড় মানে দেখো একটা অন্ন সংস্থান, ভাত কাপড়ের অভাব মানে কি, সে খেতে পাচ্ছে না, এটার মানে বোঝাচ্ছে কি, ভাত কাপড়ের অভাব মানে কি, সে খেতে পাচ্ছে না, দেখো এইভাবে এটা বুঝতে হবে। 7 নম্বরে দেখো বিপরীতার্থক, অর্থাৎ একটা শব্দ আরেকটার বিপরীত, বিপরীতার্থক, একটা শব্দ আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করে। বিপরীতার্থক মানে কি, যেমন ধরো দিন রাত, দিন রাত, এই ক্ষেত্রে কি মনে রাখবে, একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে, দিন ও রাত, দিন ও রাত, এরকম যে কোনো শব্দ। সাদা কালো, সাদা কালো, সাদা ও কালো, একটা শব্দ আরেকটা দেখো বিপরীত অর্থ প্রকাশ করছে, সাদা ও কালো, সাদা ও কালো। তো এই ক্ষেত্রে কি কি মনে রাখবে, দেখো যে পদগুলোর পরে সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ এবং প্রায় সমার্থক দ্বন্দ্ব এবং বিপরীতার্থক দ্বন্দ্ব, এইভাবে প্রশ্ন পড়ে কিন্তু, যে প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও, তখন এইভাবে বুঝবে যে এগুলোর দ্বারা অনুরূপ বস্তুর সমষ্টিকে বোঝায়। যেমন হাট বাজার, হাট ও বাজার, হাট বাজার, হাট বাজার করে নিয়ে আসি, অর্থাৎ বাজার থেকে অনেক কিছু জিনিস কিনে নিয়ে আসি, সেই বস্তুর সমষ্টি। হাট বাজার করে নিয়ে আসি মানে দেখো অনেকগুলো জিনিসকে কিনে নিয়ে আসা হচ্ছে। তো ঔষধপত্র, ঔষধপত্র। বিপরীতার্থক দ্বন্দ্বতে কি হয়, একটা শব্দ আর একটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, দিন ও রাত, সাদা ও কালো, সাদা কালো, সাদা ও কালো, দেখো একটা শব্দ আর একটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে। আর সমার্থক দ্বন্দ্ব কি হয়, দেখো একটা শব্দ আর একটা শব্দের সমার্থক শব্দ হবে, এবং এটার দ্বারা কি হয়, দুটো শব্দ একই অর্থ প্রকাশ করবে, দুটো শব্দ কি মনে রাখবে, একই অর্থ প্রকাশ করছে, ঠিক আছে। সমার্থক শব্দতে যেমন লোক ও জন একই অর্থ প্রকাশ করছে, এইভাবে এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে দেখো এক্সেস দ্বন্দ্ব, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সেস দ্বন্দ্ব, এক্সেস দ্বন্দ্ব, এক্সেস দ্বন্দ্ব, এই শব্দটা ভালোভাবে খেয়াল রাখো,
শেষ দ্বন্দ্ব। দেখো শেষ মানে এখানে মনে রাখতে হবে এক মানে একটি, এখানে কি বুঝলে এক মানে একটি, এইভাবে বুঝে নাও বিষয়টা। এক মানে একটি, শেষ মানে হচ্ছে অবশিষ্ট অর্থাৎ যেটা বাকি থাকছে, শেষ মানে অবশিষ্ট অর্থাৎ যেটা বাকি থাকছে। কি বাকি থাকছে সেটা দেখো, যে সমাসে সমসমান পদগুলির মধ্যে যে কোনো একটা পদ অবশিষ্ট থাকে আর বাকি পদগুলো লোপ পায়। যে সমাসে সমসমান পদগুলোর, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর মধ্যে একটি অবশিষ্ট থাকে, সংজ্ঞাটা লিখে নাও তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। শেষ মানে অবশিষ্ট বলেছি, এখানে শেষ মানে কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, সেই ভাগশেষের মতো খেয়াল রাখবে। ভাগশেষে যেমন কি হয়, কিছু একটা সংখ্যা সে অবশিষ্ট থাকে, ঠিক সেরকমই কোনো একটা শব্দ, কোনো একটা পদ অবশিষ্ট থাকবে, সেই পদটার এরপরে কি হবে দেখো, যে সমাসে সমসমান পদগুলির যে কোনো একটি অবশিষ্ট থাকে, সমসমান পদগুলির যে কোনো একটি অবশিষ্ট থাকে, বাকিগুলো লোপ পায়। যে কোনো একটি অবশিষ্ট থাকে, বাকিগুলো লোপ পায়। অবশিষ্ট পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদ গঠিত হয়। দেখো এটা সহজেই তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু প্রশ্ন হয় যে এক্সেস দ্বন্দ্ব কাকে বলে, তখন এইভাবে লিখবে। এবং উদাহরণটা কি হবে দেখো, উদাহরণ হচ্ছে তুমি ও সে। তোমরা শব্দটা যদি আমি করি তুমি ও সে, তো দেখো এখানে তুমি ও সে একটা পদ লোপ পাবে। দেখো সে তোমরা শব্দটা, এখানে তোমরা শব্দটা কোন পদটার বহুবচন, তুমি শব্দটার দেখো বহুবচন, তুমি শব্দটার বহুবচন হচ্ছে তোমরা, তাহলে কে লোপ পাচ্ছে দেখো, সে লোপ পাচ্ছে, সেটা লোপ পাচ্ছে। দেখো সে লোপ আমি কি বলেছি, যে সমাসের সমসমান পদগুলির মধ্যে যে কোনো একটা অবশিষ্ট থাকবে, যে কোনো একটা অবশিষ্ট, বাকি সব লোপ পাবে। এরপর যেটা অবশিষ্ট থাকে সেটার বহুবচন হয়ে যে পদ, সমস্ত পদটা গঠন হয়। তুমি ও সে, এখানে তোমরাটা কি হচ্ছে, তুমি ও সে নিয়ে তোমরা গঠিত হয়। তো তোমরা এখানে কে লোপ পাচ্ছে, সে লোপ পাচ্ছে, তাহলে যেটা অবশিষ্ট থাকছে, কে অবশিষ্ট থাকছে, তুমি অবশিষ্ট আছে, এই তুমিটার বহুবচন হয়েছে দেখো তোমরা। এটা হচ্ছে এক্সেস দ্বন্দ্ব, অর্থাৎ সমসমান পদগুলোর যেটা নিয়ে গঠিত হয় সেটার যে কোনো একটা অবশিষ্ট থাকবে। এক্সেস মানে হচ্ছে শেষ নয়, শেষ মানে মনে রাখবে অবশিষ্ট, এবং বাকি যেটা পড়ে থাকছে সেটার অবশিষ্ট পদটার বহুবচনের রূপের সাহায্যে এই সমস্ত পদটা গঠিত হচ্ছে। এরপর হচ্ছে অলুক দ্বন্দ্ব। এরপর কি হচ্ছে, অলুক দ্বন্দ্ব। এইগুলো ভালোভাবে খেয়াল রাখবে, এই সমাজ, এই দুটো পদ কিন্তু দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অলুক দ্বন্দ্ব, প্রথমে অলুক শব্দটা, এটা নিয়ে আমি আবার পরে ক্লাস করব। তো এখানে কারণ অলুকের অনেক সব ভাগগুলোই আছে, অলুকের অন্য সমাসগুলো কিন্তু অলুক কর্মধারা, অলুক বহুব্রীহি, এইভাবে বহুব্রীহি এইভাবে পাবে। তো অলুক মানে কি প্রথমে জেনে নাও। অ মানে না, আর লুক মানে হচ্ছে লুপ্ত, অর্থাৎ না লুপ্ত। অর্থাৎ না লুপ্ত মানে কি, লুপ্ত হয় না। যে কি লুপ্ত হয় না, বিভক্তি লুপ্ত হয় না। পূর্বপদে যে বিভক্তি থাকে, যে কোনো সমাসে মনে রাখবে, সেটা যে সমাসে হোক, পূর্বপদের যে বিভক্তি থাকবে সেই বিভক্তিটার কিন্তু লোপ হয় না অলুক দ্বন্দ্বতে, এটা খেয়াল রাখবে। পূর্বপদে যে বিভক্তি থাকবে সেটা লোপ হয় না। তাহলে অলুক দ্বন্দ্ব কি হয়, যে বিভক্তিযুক্ত দ্বন্দ্ব সমাসগুলোই হচ্ছে এই অলুক দ্বন্দ্বের মধ্যে পড়ে। বিভক্তিযুক্ত দ্বন্দ্ব সমাসগুলোই হচ্ছে অলুক দ্বন্দ্ব। কোন জায়গায় বিভক্তিযুক্ত থাকবে, পূর্ব পদে বিভক্তিযুক্ত থাকবে। তাহলে অলুক দ্বন্দ্ব কাকে বলে, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না,
লোপ হয় না, তাই হলো অলুক দ্বন্দ্ব। তাই হলো অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব কোনগুলোর ক্ষেত্রে হয় মনে রাখবে? বিভক্তিযুক্ত দ্বন্দ্ব সমাস। এগুলো হচ্ছে বিভক্তিযুক্ত দ্বন্দ্ব সমাস। এই অলুক দ্বন্দ্ব হবে বিভক্তিযুক্ত দ্বন্দ্ব, অর্থাৎ পূর্ব পদে বিভক্তিযুক্ত থাকবে, সেই ক্ষেত্রে এই অলুক দ্বন্দ্ব হয়। কারণ কার লোপ হয় না? বিভক্তির লোপ হয় না। কোনখানে থাকে? পূর্ব পদে থাকে। যেমন দেখো বুকে ও পিঠে, বুকে পিঠে, এটা সমাসবদ্ধ শব্দ। বুকে পিঠে, বুকে দেখো এ বিভক্তি যোগ আছে, বুকে পিঠে শব্দটায় কি বিভক্তি যোগ আছে? দেখো এ বিভক্তি যোগ আছে। এটাকে যখন আমি ব্যাস বাক্য করব তখন কি লিখবো? বুকে ও পিঠে। কি লিখবো? দেখো বুকে ও পিঠে, বুকে ও পিঠে। তাহলে দেখো পূর্ব পদে এ বিভক্তি, এখানে দেখো পূর্ব পদে এ বিভক্তি ছিল, এখানে এ বিভক্তি লোপ হয়েছে কি? হয় না। তাই হচ্ছে এটা অলুক দ্বন্দ্ব। অর্থাৎ বিভক্তিযুক্ত যে শব্দগুলো রয়েছে, যে দ্বন্দ্ব সমাসগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে এই অলুক দ্বন্দ্বের মধ্যে পড়বে। যেমন গায়ে, গায়ে মাথায়, তাহলে কি হবে? গায়ে ও মাথায়, গায়ে ও মাথায়। বা হাতে ও পায়ে, গায়ে ও মাথায়। তাহলে দেখো গায়ে এ বিভক্তি আছে, পূর্ব পদে বিভক্তির লোপ হচ্ছে না। তো এই হচ্ছে তোমাদের দ্বন্দ্ব সমাসের ক্লাস। এখানে দেখো অ্যাক্সেস দ্বন্দ্ব এবং অলুক দ্বন্দ্বটা তোমরা ভালোভাবে বুঝবে, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো এইগুলোই হচ্ছে তোমাদের দ্বন্দ্ব সমাসের। এইভাবে দ্বন্দ্ব সমাসের ক্লাসটা করবে, শুনবে ভালোভাবে, তাহলেই সহজে বুঝতে পারবে। আমি বলে দিয়েছি যে কিভাবে দ্বন্দ্ব সমাসটার ব্যাসবাক্য করবে এবং সমাসবদ্ধ শব্দটাকে দেখে কিভাবে দ্বন্দ্ব সমাস বুঝবে, সেটা আমি আলোচনা করে দিয়েছি। এইভাবে তোমরা এটা বিষয়টা বুঝে নেবে। এরকমই সমাস বিষয়ে আরও ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।